এবার সাধারণ শিক্ষার্থী রাজপথে নেমে গেছে, সমন্বয়কদের শেষ রক্ষাও হচ্ছে না। ডক্টর ইউনূসকে নিয়ে কঠিন নির্দেশ দিলেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। তুমি কে আমি কে রাজাকার রাজাকার, আবারও এই স্লোগানে কেঁপে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে জ্বলে উঠেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার, সে ঐতিহাসিক স্লোগান কিন্তু আবারও দেখছেন আপনারা। দর্শক দেখছেন শিক্ষার্থীরা কিন্তু একেবারে স্লোগান স্লোগানে পুরো এলাকা উত্তাল করে দিচ্ছেন। ঠিক এই রাজাকারদের নিয়ন্ত্রণে চলার সাথ যাদের জেগেছে, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সবকিছুর জবাব দেওয়া হবে। একটি ঘটনাও জবাব ছাড়া দেওয়া হবে না। এই 11 মাসে রাজাকার বিরোধী স্লোগান কখনো কি শোনা গিয়েছিল? যায়নি। তবে 14 জুলাই ঢাকার রাজপথ অলিগলি অনেক দিন পর রাজাকার বিরোধী স্লোগানে ছিল মুখর। এনসিপির উপরে কি শনির দশা নেমে আসলো? তাহলে কি হবে? এরপরে কি সত্যি সত্যি নির্বাচন কমিশন অফিস নতুন করে ঘেরাওয়ের কর্মসূচিতে যাবে তারা? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, এবার সাধারণ ছাত্র জনতা কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন, রাজপথে নেমে গেছেন সমন্বয়কদের বিরুদ্ধে, এই এনসিপি দলের বিরুদ্ধে। প্রিয় দর্শক শ্রোতা, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এনসিপি দল বেইমানি করেছে, সমন্বয়করা বেইমানি করেছে, এই জন্য তারা রাজপথে নেমে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনা পতনের মতন তারা আবারও স্লোগান দিচ্ছে, যেই স্লোগান দিয়ে শেখ হাসিনাকে পতন করেছিল। যাই হোক দর্শক, বেশি কথা বাড়তে চাই না, আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন সেনাপ্রধান কি কি পদক্ষেপ নিচ্ছে। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক দেখছেন শিক্ষার্থীরা কিন্তু একেবারে স্লোগান স্লোগানে পুরো এলাকা উত্তাল করে দিচ্ছেন। ঠিক 2024-এর আন্দোলনের সময় শিক্ষার্থীরা যেভাবে স্লোগান দিয়েছেন, যেভাবে খুলে তালা ভেঙে রাজপথে নেমে এসেছেন, ঠিক একই চিত্র আবারও দেখা যাচ্ছে। একেবারে ঠিক 2024-এর প্রতিচ্ছবি কিন্তু আবারও তুলে ধরা হচ্ছে। যেমনটি আপনারা লক্ষ্য করছেন, 2024-এ যেমন নারী পুরুষ ছাত্র জনতা সকলে মিলে যেমন রাজপথে নেমে এসেছেন গণ অভ্যুত্থানের ঠিক আগে, তারও একই চিত্র কিন্তু আবারও দেখা যাচ্ছে আজকে। যেমনটি আপনারা লক্ষ্য করছেন, দৈনিক ইত্তেফাকের সঙ্গে রয়েছে আমি আল সাদি। হল থেকে নারী শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে চলে আসছে, অর্থাৎ তারা 2024 সালে যেভাবে তারা রাজপথে বের হয়ে আসছে। দর্শক দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, অর্থাৎ সে ঐতিহাসিক রোকেয়া হল, যে হলকে নিয়ে শেখ হাসিনা নিজেও কিন্তু বিবৃতি দিয়েছিলেন। শেখ হাসিনা বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা রাজাকার স্লোগান দিচ্ছে, এটি তার জন্য খুবই দুঃখজনক। আপনারা দেখছেন এই নারী শিক্ষার্থীরা যারা রাজপথে নেমে এসেছে, তারা কিন্তু এখন পর্যন্ত সে স্লোগান দিয়ে পুরো এলাকা উত্তাল করে তুলেছেন। যেমন তারা লক্ষ্য করছেন, ঠিক 2024-এর 14 জুলাই আবারও যেন এক টুকরো 14 জুলাই ফুটে উঠেছে। যেমনটি আপনারা লক্ষ্য করছেন, এই মুহূর্তে পুরো এলাকা উত্তাল হয়ে উঠেছে। যেমনটি লক্ষ্য করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা রয়েছেন রোকেয়া হলের, এই নারী শিক্ষার্থীরা তারা রাজপথে বের হয়ে তারা একই স্লোগান দিচ্ছেন। হাজারো নারী শিক্ষার্থী তারা রাজপথে নেমে এসেছে, সকলের মুখে মুখে কিন্তু স্লোগান এবং স্লোগানে পুরো এলাকা উত্তপ্ত। একদিকে সাউন্ড বক্সে বাজানো হচ্ছে কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল করে রেলোপাট, আবার অন্যদিকে আমরা দেখছি যে নারী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু রোকেয়া হলের যে তালা রয়েছে, রোকেয়া হলের তালা ভেঙে তারা ধীরে ধীরে এগিয়ে চলেছেন। একেবারে রাজু ভাস্কর্য অভিমুখে তারা এসে রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান নিয়েছেন, এখানে তারা স্লোগান দিচ্ছেন। যেমনটা তারা লক্ষ্য করছেন, যেমনটি 2024 সালে দেখা গিয়েছিল, ঠিক একই ধরনের প্রতিচ্ছবি, অর্থাৎ তাদের আন্দোলনের ঠিক একই চিত্র কিন্তু আবারও ফুটে উঠেছে। একেবারে 2024-এর গণ তারা স্লোগানে পুরো এলাকা উত্তাল করে তুলেছিলেন। তাদের স্লোগানে প্রকম্পিত হচ্ছিল, যেমনটা তারা লক্ষ্য করছেন। একেবারে আজকের মতো চিত্র কিন্তু ফুটে উঠেছে। শিক্ষার্থীরা যেন হল থেকে বের হতে না পারে সেজন্য তাদেরকে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তারপর শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা অর্থাৎ রোকেয়া হল, ছাত্রদাহ হল সহ নারী শিক্ষার্থীরা তারা তাদের তালা ভেঙে তারা বের হয়ে আসেন এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পুরো এলাকা প্রকম্পিত হচ্ছিল তাদের স্লোগানে। যেমনটি আপনারা দেখছিলেন 2024-এর গণ অভ্যুত্থানের ঠিক আগে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের সময়
হাজারো নারী শিক্ষার্থী তারা রাজপথে নেমে এসেছেন এবং তারা রাজপথে নেমে এসে কোটা বিরোধী স্লোগানের সময় শেখ হাসিনা যিনি কটূক্তি করেছেন নারী শিক্ষার্থীদেরকে বা শিক্ষার্থীদেরকে। 24 সালের 14 জুলাই এমন স্লোগান শোনা গিয়েছিল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তারপর ইতিহাস আমাদের জানা, শেখ হাসিনা সরকারের পতনেও এই স্লোগানই কাজ করেছিল এমন দাবিও করেন কেউ কেউ। এরপর গত 11 মাসে রাজাকার শব্দটিকে নানাভাবে মহিমান্বিত করার নানা চেষ্টাও দেখা গেছে। এই 11 মাসে রাজাকার বিরোধী স্লোগান কখনো কি শোনা গিয়েছিল? যায়নি। তবে 14 জুলাই ঢাকার রাজপথ অলিগলি অনেক দিন পর রাজাকার বিরোধী স্লোগানে ছিল মুখর। 14 জুলাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ, পল্টন সহ বিভিন্ন জায়গায় দিনভর দিয়েছেন এই স্লোগান। জামাত শিবির ও কিংস পার্টি এনসিপির বিরুদ্ধে তীব্র কণ্ঠে রাজপথ কাঁপিয়েছে বিএনপি। এতে অনেকেই প্রশ্ন তুলেছেন, বহুল আলোচিত সেই রিসেট বাটনে ৭১কে মুছে ফেলার চেষ্টা কি ব্যর্থ হতে যাচ্ছে, নাকি মাত্র 1 মাস আগে ইশরাক হোসেনকে নিয়ে বিএনপির কঠোর অবস্থান যেভাবে নিমিষেই অদৃশ্য হয়ে গিয়েছিল, এবারও সামনে তেমন ঘটনায় দেখা যাবে না তো? রাজাকার বিরোধী স্লোগান থেকে পিছু হটে আবার অস্পষ্ট সমঝোতার পথ ধরবে কি বিএনপি? জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5 জুন হাইকোর্টের একটি আদেশের পর ছোট আকারে শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন। জুলাই মাসের শুরু থেকে বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা। এরই মধ্যে চীনের রাষ্ট্রীয় সফর নিয়ে 14 জুলাই সংবাদ সম্মেলন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সাংবাদিক প্রভাস আমিন একটি মন্তব্যে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আলোচনার পরামর্শ দেন। তিনি সরকারি চাকরিতে মেধা ও কোটার বিষয়টি আরো পরিষ্কারভাবে তুলে ধরে আপিল বিভাগের রায়ের আগ পর্যন্ত শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত রাখার অনুরোধ করেন। এর প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা ও মেধা সম্পূর্ণ আলাদা বলে উল্লেখ করেন। তো কোটা আর মেধা তো এক জিনিস না, এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাকটিক্স। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল। এই কথাটা মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল। শেখ হাসিনার বক্তব্যের একটি অংশ মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই অংশটি হলো, তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা হলো মেধাবী, তাই না? আন্দোলনকারীদের অভিযোগ ছিল শেখ হাসিনা বিক্ষোভে জড়িত সব শিক্ষার্থীকে রাজাকার বা রাজাকারের উত্তরসূরি বলেছেন। কয়েক ঘন্টা পর গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে স্লোগান ছড়িয়ে পড়ে, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। দেশের অন্য বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান সরাসরি অথবা কিছুটা পরিবর্তিত রূপে উচ্চারিত হতে শোনা যায়। এই স্লোগানটি আন্দোলনের তীব্রতা বাড়াতে অন্যতম প্রধান ভূমিকা পালন করলেও ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। দর্শক, এই বিতর্ক গত 11 মাসেও শেষ হয়নি। এ ধরনের স্লোগানের মাধ্যমে বাংলাদেশে রাজাকারদের যুদ্ধাপরাধকে মুছে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছিল শুরুতেই। পরে কিছুটা পরিমার্জিত করে স্লোগানটি অব্যাহত রাখে আন্দোলনকারীরা। এই স্লোগানের পক্ষে 5 আগস্ট পরবর্তী সময় বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া গেছে আন্দোলনের নেতাদের কাছ থেকে। বর্তমানে এনসিপির আহ্বায়ক 14 সেপ্টেম্বর তার ফেসবুকে লেখেন, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার এই জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে আওয়ামী লীগের বিভাজনের রাজনীতি অকেজো হয়ে গিয়েছিল, সেই রাতে ভেঙে গিয়েছিল আওয়ামী লীগের ন্যারেটিভ। দর্শক, 14 জুলাইয়ের সেই স্লোগান এবং 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকে আমরা আওয়ামী লীগের ন্যারেটিভ ভাঙার নামে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি ও স্মারক ধ্বংসের মহোৎসব দেখতে পেয়েছি। দর্শক, নতুন দল এনসিপি তারা প্রতীক হিসেবে শাপলা নিয়ে যখন জুলাই পদযাত্রা করছিল, ঠিক সেই সময়ই তাদের কাছে খবর গেল ইসি সিদ্ধান্ত নিয়েছে শাপলা তাদেরকে দেয়া হবে না। যুক্তি হিসেবে দাঁড় করানো হয়েছে, আগে একটি দল চেয়েছিল শাপলা যদি কাউকে দিতেই হয় তাহলে তাদেরকে দিতে হবে। সুতরাং ইসি নতুন বিতর্কের মধ্যে পড়তে চায়নি, অন্য দলকে শাপলা দিয়ে এনসিপির রোশানলে পড়তে চায়নি। সেই কারণেই সিদ্ধান্ত নিয়েছে শাপলা এনসিপিকে তারা দেবে না। যখন শাপলা এনসিপি পাচ্ছে না, তখন তাদের আবেদনের অন্য যে 2 প্রতীক মোবাইল এবং কলম, সেই দুটো প্রতীকও তারা পাচ্ছে না, এমন অবস্থা দাঁড়িয়েছে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে কলম এবং মোবাইল ফোন এই দুটো প্রতীকও তারা পাবে না, কারণ এই দুটো প্রতীক পাওয়ার জন্য তাদের আবেদনের অনেক আগেই 2টি রাজনৈতিক দল আবেদন করে রেখেছে।
সুতরাং নির্বাচন কমিশনকে নিয়ম অনুযায়ী যদি প্রতীক বরাদ্দ দিতে হয় তাহলে আগের আবেদনকারীকেই দিতে হবে। এনসিপির উপরে কি শনির দশা নেমে আসলো? তাহলে কি হবে? এরপরে কি সত্যি সত্যি নির্বাচন কমিশন অফিস নতুন করে ঘেরাওয়ের কর্মসূচিতে যাবে তারা? এনসিপি শাপলা নিয়ে যখন দেন দরবার করছিল, শাপলা নিয়ে রীতিমতো প্রচারণায় নেমে গিয়েছিল নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই, সেটাও আইনের লঙ্ঘন। কিন্তু তারপরেও শেষ পর্যন্ত শাপলা যখন পেল না, তখন তাদের নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বললেন শাপলা না পেলে গণ আন্দোলন শুরু হবে। যখন শাপলা না পাওয়ার পরে আন্দোলনের হুমকি দিচ্ছেন তারা, তখন পরিস্থিতি তৈরি হয়েছে মোবাইল ফোন এবং কলমও তারা হয়তো পাচ্ছেন না। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে এবার এনসিপির পছন্দের মোবাইল এবং কলম নিয়েও টানাটানি। সেখানেই বলা হচ্ছে যে এনসিপি গত 22 জুন নিবন্ধন আবেদন করে, অনেক বড় রিপোর্ট, মূল অংশটা পড়ছি। নিবন্ধন আবেদন করে নির্বাচন কমিশনের কাছে তারা শাপলা মোবাইল ফোন এবং কলম প্রতীক চায়। এর আগে 17ই এপ্রিল নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছিল, সেই কারণে তারা শাপলা পেল না, সেটা তো আমরা সবাই জানি। ইসির প্রস্তাবিত তফসিল অনুযায়ী তালিকায় মোবাইল ফোন এবং কলম দুটো নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রতীক দুটোও তাদের তালিকাতে ছিল না। তবে দুটি দল ইসি সচিবের কাছে চিঠি দিয়ে প্রতীক দুটির দাবিদার তারা বলে জানিয়ে দিয়েছে। জনস্বার্থে বাংলাদেশ দলের প্রেসিডেন্ট, দলের নাম জনস্বার্থে বাংলাদেশ, তাদের দলের প্রেসিডেন্ট বাবুল হোসেন ইসি সচিবের কাছে চিঠি লিখেছেন। সেখানে উল্লেখ করেছেন মোবাইল প্রতীক নিয়ে আমাদের রাজনৈতিক দল বেশ দীর্ঘদিন যাবৎ প্রচারণা করে আসছে এবং নির্বাচন কমিশনেও আমাদের দলের আবেদন প্রস্তাবিত প্রতীকের ব্যাপারে অবগত করা হয়েছে। চিঠিতে তারা বলেছে 2022 সালের 30 অক্টোবর তারা মোবাইল ফোন প্রতীক চায়। 2022 সালের 30 অক্টোবর তারা মোবাইল ফোন প্রতীক চেয়েছিল জনস্বার্থে বাংলাদেশ। পড়াটা দীর্ঘায়িত করছি না, জনস্বার্থে বাংলাদেশ 2022 সালের 30 অক্টোবর প্রতীকের আবেদনে তারা মোবাইল ফোন চেয়েছিল। সুতরাং মোবাইল ফোন যদি দিতে হয় তাহলে জনস্বার্থে বাংলাদেশ তাদেরকেই দিতে হবে, এনসিপি মোবাইল পাবে না, আইনের পথে যদি নির্বাচন কমিশন চলে। এদিকে বাংলাদেশ জাগ্রত পার্টির মুখপাত্র কাজী শামসুল ইসলাম ইসি সচিবকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন বাংলাদেশ জাগ্রত পার্টির জন্য কলম প্রতীক বরাদ্দ চেয়ে গত 28 ফেব্রুয়ারি আবেদন করেছে। গত 22 জুন সকল রাজনৈতিক দলের আবেদন শেষে সংবাদ মাধ্যম বরাতে জানা যায় বেশ কয়েকটি দল প্রতীক হিসেবে কলম চেয়েছে। যখন কলম প্রতীক হিসেবে আবেদন করে বাংলাদেশ জাগ্রত পার্টি, তখন অনেক রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনই করেনি। অর্থাৎ এনসিপির কথাই মূলত বলা হচ্ছে যে এনসিপি তখন নিবন্ধনের আবেদনই করেনি যখন 22 ফেব্রুয়ারি তারা কলম প্রতীক চায়। সুতরাং কলম প্রতীকের অগ্রণী দাবিদার একমাত্র বাংলাদেশ জাতীয় পার্টি। চিঠিতে আরও বলা হয় বিগত 28 নভেম্বর 2024 জাগ্রত পার্টির জন্মলগ্নে রেজুলেশন এবং পরবর্তী সময়ে গঠিত গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে দলীয় প্রতীক হিসেবে কলম ব্যবহার করা হয়। সবকিছু বিবেচনায় নৈতিকভাবে কলম তারাই জাগ্রত পার্টি পাওয়ার দাবিদার। এই দুই দল মোবাইল ফোন এবং কলম চেয়ে অনেক আগেই, এক দল 2022 সালে আর এক দল এই গত ফেব্রুয়ারিতে, যখন কিনা 22 ফেব্রুয়ারি, যখন কিনা এনসিপির জন্মই হয়নি, এনসিপির জন্ম হয়েছে 28 ফেব্রুয়ারি। 22 ফেব্রুয়ারি এই দল কলম চেয়ে নিবন্ধনের আবেদন করেছিল। সেই কারণে কলম এবং মোবাইল যে এনসিপি এখন পাচ্ছে না আইনগতভাবে, এটা মোটামুটি দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে নির্বাচন কমিশন এখন কি করবে? নির্বাচন কমিশন কি আইন লঙ্ঘন করে আগে যারা আবেদন করেছিল তাদেরকে বাদ দিয়ে এনসিপিকে এই প্রতীক বরাদ্দ দেবে? সেটা সম্ভব নয়, আইনের মধ্য থেকে করা সম্ভব নয়। আইন লঙ্ঘন করলে করা সম্ভব। আবার একটা ব্যাপারে করা সম্ভব, যদি যে দল দুটো এই প্রতীক দুটো চেয়েছে, জাগ্রত বাংলাদেশ এবং বাংলাদেশ জাগ্রত পার্টি এবং জনস্বার্থে বাংলাদেশ, এই দুটো পার্টি যে প্রতীক চেয়েছে, তাদের আবেদন যদি ইসি নাকচ করে দেয়, অর্থাৎ তাদেরকে যদি নিবন্ধনই না দেয়, ইসি নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে এনসিপির কলম কিংবা মোবাইল এই দুটো প্রতীক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার মানে এনসিপিকে মোবাইল কিংবা কলম প্রতীক দিতে হলে একমাত্র উপায় ইসির সামনে খোলা আছে, যে দুটো দল ওই দুটো প্রতীক চেয়েছিল তাদের নিবন্ধনই না দেয়া। সেই পথেই কি হাঁটবে ইসি? সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, দেশের অবস্থা বেশ একটা ভালো না, আপনারা সকলেই জানেন। রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত, তাছাড়া সারা বাংলাদেশ জুড়ে মব সৃষ্টি হচ্ছে, মব কিছুতে থামতেছে না। আর এর মধ্যে সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে গেছে। যেই আন্দোলনকে ঘিরে, যেই স্লোগানকে ঘিরে শেখ হাসিনার পতন হয়েছিল, রাজাকার রাজাকার এই একটা স্লোগান আবারও মাঠে শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে এনসিপি দল সমন্বয়করা কঠিন বিপদে পড়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে। দর্শক, সেনাপ্রধান কঠিন অ্যাকশনে নামতে হবে। দর্শক, বেশি কথা বাড়তে চাই না, আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন, তাছাড়া বর্তমানে যেমন পরিস্থিতি, এইগুলো সম্পর্কে আপনাদের কোনো ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবার কোনো আপডেট নতুন নিউজ দিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।